হেফাজতে ইসলামের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, আমরা দেখেছি। সেখানে 9টি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আমি একটু উল্লেখ করতে চাই সে বিষয়গুলো। বাংলাদেশে ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে আইন পাশ, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন পাশ না করা এবং শাপলা চত্বর থেকে শুরু করে মোদি বিরোধী আন্দোলন ও 24শে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচারসহ বিএনপি সরকারের কাছে 9 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সে সঙ্গে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে ইসলামী পণ্ডিতদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক ইসলামাবাদী তিনি বলেছেন যে ওনারা আলেমদের নিয়ে জোট করেছেন, ইলেকশন করেছেন, কিন্তু সরকারের মন্ত্রিপরিষদ বা অন্য কোনো গুরুত্বপূর্ণ পদে আলেমদের রাখা হয় নাই। আমরা মনে করি মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সরকার পরিচালনায় আলেমদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। শরীফ ভাই, হেফাজত ইসলাম নিয়ে আমরা রাজনীতিতে এর আগেও অনেক আলোচনা হয়েছে এবং সবাই তাদের কাছেই যায়, তাদের দোয়া নিতে চায় বলা হয়। ধন্যবাদ। তার আগের একটু আজিজ ভাইয়ের একটা বক্তব্যের সাথে একটু বিষয় জাস্ট যোগ করি। আচ্ছা, কিছুদিন আগে রামিসা তার ধর্ষণ এবং হত্যা সাথে যিনি অভিযুক্ত তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছিল না? সম্ভবত নারায়ণগঞ্জ থেকে। তো তাকে কি বলা হয়েছে যে তুমি বাস ভাড়া দিয়ে আমাদের এখানে আসো? বলা হয়নি। এখান থেকে পুলিশ গেছে, তাকে ধরে নিয়ে এসেছে। তাহলে শেখ হাসিনা যখন আসবে তখন আপনি এতগুলো প্রশ্ন কেন করেন? তার বিরুদ্ধে তো হত্যা ফাঁসির আসামি তিনি। তার অর্থ হলো যে এর সাথে পলিটিক্স আছে। আপনি দেশের মধ্যে অথবা দেশের বাইরে কাউকে তো আপনি তো বেনজির আহমেদকে বলছেন না যে তুমি আসো, আসার পরে তারপরে তুমি এখানে ঢুকতে দিব কি দিব না ইত্যাদি ইত্যাদি বিবেচনা করবো। কারণ কি? কারণ তার সাথে রাজনৈতিক লাভালাভের বিষয়টা একটু কম জড়িত। আপনি বলছেন যে আমি ইন্টারপোল থেকে ধরে নিয়ে আসবো। শেখ হাসিনাকে ইন্টারপোল দিয়ে ধরে নিয়ে আসেন, আপনার যে কানেকশন আছে ধরে নিয়ে আসেন। আপনি সে ফেরার কথা বললে আপনি কেন বলছেন যে তার পাসপোর্ট, তার অন্যান্য জিনিসগুলো? তার মানে হচ্ছে এর মধ্যে একটা কিন্তু আছে। সেই কারণে আপনি বেনজির আহমেদ একই অপরাধ অভিযুক্ত, তার বিরুদ্ধে এই ধরনের মানবতা বিরোধী অভিযোগ আছে। সে পালিয়ে যেতে চায়। আপনি তো বলেন না যে না তুই পালিয়ে যা, বরং আপনি চেষ্টা করেন, আপনি টাইম লাইন বেঁধে দিচ্ছেন, এত সময়ের মধ্যে তোমাকে ধরে নিয়ে আসবো। আমি ওখানে লবিস্ট ফার্ম নিয়োগ করেছি। কিন্তু হাসিনা যখন আসতে চায় তখন এই প্রশ্নগুলো কেন আমরা উঠি? কারণ হচ্ছে দুইটার জায়গায় পলিটিক্যাল ইম্প্যাক্টটা দুই ধরনের। হেফাজতে ইসলাম এটা শুরুটা হয়েছিল ইসলামের কতগুলো বিধিবিধান রাষ্ট্রীয় পর্যায়ে অনুসরণ করবে একটা ধর্মীয় আধ্যাত্মিক প্রতিষ্ঠান হিসাবে। কিন্তু সময় যত গেছে তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছে এবং প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। আওয়ামী লীগের কাছ থেকে তারা মারও খেয়েছে, আবার আওয়ামী লীগের কাছ থেকে তারা সুবিধাও নিয়েছে। তাদের নেতারা আবার তার প্রতিদানও দিয়েছে। শেখ হাসিনা হেফাজত সবসময় তাহলে বলছে কেন যে তারা অরাজনৈতিক? এরা এক ধরনের ভাড়ায় খাটে, যার যখন প্রয়োজন হয় তার স্বার্থে ব্যবহৃত হয়। নারায়ণগঞ্জের কথা আপনার যদি মনে থাকার কথা, আজ থেকে 3 বছর আগে শামীম ওসমানের পক্ষ নিয়ে নারায়ণগঞ্জের নেতারা আইভির বিরুদ্ধে, শামীম ওসমান এবং আইভির যে আধিপত্যের লড়াই, সেই লড়াইয়ের মধ্যে হেফাজত অনেক জায়গায় যুক্ত করা হয়েছিল। আজকে তারা অনেকগুলো দাবিগুলো তারা তুলতেই পারে, কিন্তু যে দাবিগুলো তুলছে বাংলাদেশের সংবিধান এটা পারমিট করে কিনা, সে ব্লাসফেমি আইন চাচ্ছে, বাংলাদেশ সেটি করতে পারবে কিনা। আমি মনে করি কালকে তারেক রহমান সেখানে যাওয়ার পর তারা যে দাবিগুলো তুলেছে বিএনপির রাজনীতিকে আবার নতুন করে একটা সংকটের মুখে, চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। আপনার মনে থাকার কথা, আপনি অনেক বছর ধরে সাংবাদিকতা করেন, এই ধরনের কতগুলো ইনোসেন্ট অর্গানাইজেশন এখানে আছে যারা বিএনপি যখন ক্ষমতায় বসে তখন তারা কতগুলো দাবি নিয়ে এসে হাজির হয়। আমি আমার গত 30-35 বছরে আমি দেখেছি যখনই বিএনপি আসে তখন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে, এই দাবিটা মাঠে আনে। আওয়ামী লীগ থাকার সময় এই দাবিটা কখনোই মাঠে 9 দাবির মধ্যে কিন্তু এই দাবি এটাও আছে, এবং এটা নিয়ে তারা কতগুলো অ্যাক্টিভিটির দিকে যাচ্ছে। তার অর্থ হলো যে এখানকার কেউ না কেউ বিএনপির উপর একটা চাপ রাখার জন্য মাঝে মধ্যে কতগুলো ইস্যু সামনে নিয়ে আসে। এই যে দাবিটা, গত 15 বছরে আপনি এই দাবির কথা কোথাও শুনেছেন যে কাদিয়ানী ইস্যুতে? না। কিন্তু যখনই বিএনপি ক্ষমতায় আসছে তখনই এই ইস্যুটাকে মাঠে নিয়ে আসা হয়েছে। এর আগে বেগম খালেদা জিয়া 91 থেকে 96 পর্যন্ত এই ইস্যুতে আমি অনেক সহিংস ঘটনা দেখেছি। 2001-এ যখন বিএনপি এলো আবার ওই কাদিয়ানী ইস্যুটা চলে এলো এবং অসংখ্য সহিংস ঘটনা এখানে দেখেছি। আপনাকে মনে করিয়ে দিই, আমাদের এই উপমহাদেশে
কাদিয়ানী ইস্যুতে সহিংসতা, যে সহিংসতার জন্য জামাতের প্রতিষ্ঠাতা মওদুদির ফাঁসি হয়েছিল, তাই তো, পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডে। সুতরাং এই ইস্যুগুলো কারা নিয়ে আসে, তার পেছনে একটা অসৎ উদ্দেশ্য আছে, একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। শেখ হাসিনাকে এরা, এবং শেখ হাসিনার পতনের আগে আগে এই নেতারা গিয়ে আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছে না? বাংলাদেশে 5 আগস্টের পরে আপনি অনেককে আওয়ামী দোসর ট্যাগ দিয়ে তাদেরকে মেরেছেন, পিটিয়েছেন, তাদেরকে বাড়ি ছাড়া করেছেন, কিন্তু এই যে নেতারা, তারা আত্মপক্ষ সমর্থন করে বলুক যে তাদের ভেতরে যারা আসাদুজ্জামান খান কামালের সাথে যে রক্তাক্ত রাস্তার উপরে পা রেখে যারা বৈঠক করেছিল, সরকারকে সহযোগিতার আশ্বাস দিয়েছিল, তাদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নেয়নি। আজকে তারা তো উপাধিও যে ইস্যুগুলো- দেওয়া হয়েছিল শেখ আমি তো হাসিনাকে। সেটা বললাম, কমই কওমি জননী। জননী শেখ হাসিনা সারা জীবনে পেতেন না, এরা দিয়েছে। এবং আজকে যাই বলেন না কেন, আমি যেটুকু ধারণা করছি, বিএনপি এখানে একটা ভুল রাজনীতি করছে। সে জামাত এবং জামাত অনুসারী যে ধর্মীয় দলগুলো আছে, তার কাউন্টার হিসাবে, প্যারালাল হিসাবে এই ফোর্সটাকে মানে বিল্ড আপ করতে চায়, ডেভেলপ করতে চায়, এই ধরনের একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এটা তার একটা রাজনৈতিক কর্মসূচি বিএনপির। কিন্তু এটা যদি করতে যান, আপনার এই খেলাগুলোতে একসময় যদি আপনার বলটা হাতছাড়া হয়ে যায়, তাহলে বিস্ফোরিত হতে পারে। এই জায়গাটায় বিএনপিকে খুব ধৈর্য ধরে, খুব ঠান্ডা মাথায় এটিকে ডিল করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ পলিটিক্সে বিএনপির জন্য অনেক রকমের চ্যালেঞ্জ আছে। আমরা গত কয়েকদিন ধরে অনেক ইস্যুতে কথা শুনছি। আপনি চীনের করিডোর ইস্যু নিয়ে কোনো আলোচনা শুনছেন? আলোচনা শুনছেন না। কারণ কি? কারণ হচ্ছে এটি এই সরকারের জন্য খুবই চ্যালেঞ্জের একটা জায়গা। আমি যেটা মনে করি, আজিজ ভাই একমত হবে কিনা আমি জানি না, নির্বাচিত হওয়ার স্বল্প সময়ের মধ্যে তারেক রহমানকে, প্রধানমন্ত্রীকে চায়নায় নিয়ে গিয়ে কতগুলো প্রতিশ্রুতির দেওয়ার কাজ যারা করেছে, তারা জিও পলিটিক্সের এই যে দ্বন্দ্ব, এটি তারা বিবেচনায় রাখেনি এবং অনেকটা তড়িঘড়ি করে এই কাজটি করা হয়েছে। এবং এই কাজের ভেতর থেকে বিএনপি সরকার একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। আমরা অনেক কথা হয়তো মিডিয়ার সামনে বলতে পারবো না, কিন্তু আমরা কতগুলো তথ্য শুনি, কতগুলো জিনিস অনুধাবনও করি একটা সংকটের মধ্যে। সুতরাং সরকারকে, আমার ডোমেস্টিক ইস্যু হোক, রিজিওনাল ইস্যু হোক, জিও পলিটিক্সের ইস্যু হোক, সরকারকে খুব ঠান্ডা মাথায় কৌশলে এগুলোকে হ্যান্ডেল করতে হবে।